প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্ন ছাড়া, গায়ের বধূ, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াঘাট দুপর ভালোবাসি, নাটোরের কথা, আষাঢ়ের কোণ, ভেজা পথে, গড়াই নদীর তীরে, এই বিষয়গুলো কিন্তু থাকবে। আর ব্যাকরণ থেকে থাকবে বিশ্ব, বিশ্বন, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, আর থাকবে বাংলা প্রবাদ। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। পদী বসলে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির, পাখির, প্রজাপতি না হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন। উত্তর হবে পাখি। তাহলে কবি মানুষকে মানুষ হয়ে পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, চণ্ডীমণ্ডপে বসে রমেশ জমিদার হিসাবপত্র দেখছিল, গোপাল নেপাল অলোক না পুলক সরকারের কাছে বসে। উত্তর হবে গোপাল সরকারের কাছে বসে। পরের প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ প্রেতছায়া, প্রতিলিপি না চারা গাছ। উত্তর হবে প্রেতছায়া। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, মাটির তলায় বীজের কঠিন ঢাকনায়, পাথরের নিচে ফলের ত্বকে। উত্তর হবে বীজের কঠিন ঢাকনায়। পরের প্রশ্ন, হাওয়ারা সব পদ ঘুরেছে সাফল্যে বৃথায়, সজোরে ধীরে ধীরে। উত্তর হবে বৃথায়। প্রশ্ন, দুপহর শব্দের অর্থ দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা না সকালবেলা। উত্তর হবে দুপুরবেলা। তাহলে দুপহর শব্দের অর্থ হচ্ছে দুপুরবেলা। পরের প্রশ্ন, নাটোরের মহারাজের নাম ছিল জগদীশ প্রধান, জগনীন্দ্রনাথ, জগন্নাথ, জগৎবন্ধু। উত্তর হবে জগনীন্দ্রনাথ। পরের প্রশ্ন, গড়াই নদীর তীরে কুটিরখানিরে লতা পাতা ফুল জড়িয়ে মায়ায় আদরে সাদরে রয়েছে ঘিরে। উত্তর হবে মায়ায় রয়েছে ঘিরে। পরে হচ্ছে 2-এর দাগে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। পদী বসলে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, গ্রামের একমাত্র ভরসা কে ছিল? তো লিখবে প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ নামাঙ্কিত রচনায় গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাটি। এর কারণ হলো সমস্ত চাষিরই কিছু কিছু জমি মাটির অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? 20 শতকের কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় গাড়ি চাপা পড়া বেওয়ারিশ ভিখারির রক্তের দাগ যাতে কবির পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ে না লাগে, সেই কারণেই কবি তাড়াতাড়ি নেমে পড়লেন। পরের প্রশ্ন, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? তবে রবীন্দ্র অনুরাগী বিজ্ঞান সাধক সাহিত্যিক আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা গদ্যাংশে লেখক পাখি, নানান কীটপতঙ্গ ও গাছেদের যখন থেকে ভালোবাসতে শিখেছেন তখন থেকেই তিনি তাদের কথা বুঝতে পেরেছেন। পরে রয়েছে মাস্তুলে দ্বীপ জলে কেন? কবি বুদ্ধদেব বসু হাওয়ার গান কবিতায় মাস্তুলে দ্বীপ জ্বলার প্রসঙ্গ এনেছেন। গভীর অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজকে দীর্ঘ পথ চলতে হয়, তাই মাস্তুলে দ্বীপ জ্বালাতে হয়, না হলে অন্ধকারে পথ চলা অসম্ভব। পরের প্রশ্ন, বুকু কোথায় বসে খেলা করছিল? আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে 6 বছরের বালক বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। পরে যে রিক্সা থেকে কারা নামলেন? উত্তর হবে একালের প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে রিক্সা থেকে 2টি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর বুকুর বয়সের এক ছেলে নেমেছিল। পরের প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়? উত্তর হবে একালের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশের পাড়াগার দুপর ভালোবাসি কবিতায় বুনো চালতা গাছের ডালের যে ছায়া নদীর জলে এসে পড়েছে তারই মুখের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কুটিরখানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? পল্লীকবি জসিমউদ্দিন যে কুটিরটিকে কবিতায় বর্ণিত করেছেন সেটির চারিপাশে দেখা যাচ্ছে বিভিন্ন লতাপাতা ফুলের গাছ, যার আবরণে কুটিরটির সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। কবির রঙিন তুলির আঁচড়ে গ্রাম বাংলার একটি নৈসর্গিক চিত্র এখানে উদ্ভাসিত হয়েছে।
পরে হচ্ছে 3 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 = 6। প্রথম, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? 20 শতকের 5-এর দশকের জনপ্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় প্রণীত দাঁড়াও নামাঙ্কিত 3 স্তবকের এই কবিতায় কবি মানুষের অসহায়তার কথা তুলে ধরেছেন। সমগ্র বিশ্বজুড়ে তখন চলছে মানুষের ওপর মানুষের অবিচার, অত্যাচার, লাঞ্ছনা, এক ভয়াবহ দুঃসময়। মানুষের বিপদের কারণ আর একদল মানুষ। কোথাও কারোর প্রতি স্নেহ, মায়া, দায়বদ্ধতা নেই। শুধু একদলকে নিঃস্ব করে অন্য দলের আনন্দ ও আখের গুছিয়ে নেওয়া। মানুষের হাতে মানুষের এই অত্যাচার, উৎপীড়ন, অবমাননা, মৃত্যু দেখে শঙ্কিত কবি বারবার উচ্চারণ করেছেন, মানুষ বড় কাঁদছে। মানুষের অসহায়তা, বিপন্নতা এবং যন্ত্রণা বোঝাতে কবি মানুষ বড় কাঁদছে এই কথাটি একাধিকবার উচ্চারণ করেছেন। পরের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছেন, সে কেন এই কথা বলেছিল? রবীন্দ্র সমসাময়িক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লীসমাজ নামাঙ্কিত রচনায় উদ্ধৃত উক্তিটি করেছিল রমা সম্পর্কে রমেশ। উত্তরের দ্বিতীয়াংশ, অসহায় দরিদ্র চাষিদের সংকট মোচনের জন্য রমা শরণাপন্ন হয়েছিল পল্লী সমাজের রমেশ, কিন্তু রমা জানিয়েছিলেন, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। সামান্য কয়েকটি টাকার জন্যে রমা এতগুলো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, রমেশ তা কখনোই কল্পনা করতে পারেননি। কেননা রমেশ জানতো রমা সবার থেকে আলাদা। তাই সে বলেছিল, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। আসলে শরৎচন্দ্র তার জীবন দর্শন থেকে বুঝিয়েছেন মানুষ খাঁটি কিনা তা চেনা যায় টাকার সম্পর্কে। পরের প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেত ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। 20 শতকের কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কবি গাছ বলতে যা বোঝায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটিকে তার কোনো বৈশিষ্ট্য উজ্জ্বল হতে দেখেননি। কেননা সবুজ পাতা, সুগন্ধি ফুল ও অফুরান ফলের সজ্জিত যে গাছ আমাদের ধারণায় উঠে আসে, কবির দেখা গাছটি তেমন ছিল না। সেই গাছটি ছিল রুগ্ন, জীর্ণ, শীর্ণ। তার কোনো লতাপাতা ছিল না, ছাল বাকল ছিল না। তাই কবি একে গাছ না বলে গাছের প্রেতছায়া বলেছেন। অর্থাৎ প্রথমে জানিয়েছেন একটি গাছ দাঁড়িয়ে আছে, পরক্ষণে সংশোধনের সুরে জানিয়েছেন গাছ নয়, গাছের প্রেতছায়া দাঁড়িয়ে আছে। পরে বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? এই গানের প্রখ্যাত লেখিকা আশামুন্না দেবীর কী করে বুঝবো গল্পে বুকু 3 তলায় গিয়ে বাড়িতে অতিথি আসার খবর দিলে তার মা খুব বিরক্ত হয়ে ওঠেন। কেননা অসময়ে বাড়িতে অতিথি আসুক এটা তিনি মনে প্রাণে চাননি। অথচ বুকুর মা নির্মলা দেবী অতিথির সামনে এসে দিব্যি হাসি মুখে বললেন, সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। ছেনুমাসিদের সামনে এসে নির্মলা দেবী ভালো ভালো কথা বলছেন দেখে অবাক হয় বুকু। মা হঠাৎ করে এমনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে কেন, এটা ভেবে বুকু অবাক হয়ে সবিস্ময়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। পরে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? 20 শতকের 3-এর দশকের কবি জীবনানন্দ দাশ প্রণীত পাড়াগার দুপর ভালোবাসি কবিতায় অদ্ভুত এক বিষণ্ণতা কবিতার শেষে দেখা যায়। এই কবিতায় কবি পাড়াগারের প্রান্তর, সেখানে উড়ন্ত শঙ্খচিল, শুকনো পাতা ঝরে পড়া শালিকের আলাপন ইত্যাদি প্রসঙ্গকে এনে পল্লী সমাজের বৈচিত্র্যকে তুলে ধরেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, দুপুরের রোদ্রে নকশাপাড়ের অসাধারণ একটি শাড়ি পরে বাংলার এক অপূর্ব সুন্দরী মেয়ে হলুদ পাতার মতো কোথায় যেন হারিয়ে যায়। জলশিরি নদীটির পাশে ঘাসের ওপর অসংখ্য শাখা নিয়ে নুইয়ে থাকে বুনো চালতার গাছটি। পুরনো ভাঙাচোরা মালিকহীন একটি ডিঙি নদীর জলে ভাসতে থাকে। দীর্ঘদিন ধরে হিজল গাছের বাঁধা এই ডিঙিটির মালিক ফিরে আসে না। প্যারা চেঞ্জ করে লিখবে, কবিতার শেষাংশে কবির মনে অদ্ভুত এক বিষণ্ণতা দেখা যায়। রিক্ত পৃথিবীর কেমন এক বেদনাময় দৃশ্য কবির সামনে ভেসে ওঠে। ফলে কবির স্বপ্নে মিশে থাকে ব্যথা, রক্তিম বেদনার অনুভূতি। পরের প্রশ্ন, একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি আর মুখে বলছিলাম, দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। একটু বড় করে লেখা আছে, তোমরা এটাকে পড়ে বুঝে কিন্তু ছোট করে লিখবে।
ভালো করে দেখে নাও, তোমাদের সুবিধার্থে কিন্তু একটু বড় করে লিখিয়ে দিয়েছি। উত্তরে দেখে নাও। পরে তোমাদের রয়েছে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িরে ভালোবেসে, রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে 4 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। প্রথম, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি। কথাটা কে কাকে বলেছিল? দুর্গা তার ভাই অপুকে বলেছিল। বাবা আমি রেলগাড়ি দেখব, কথাটি কে কাকে বলেছিল? রেলগাড়ি দেখা কেন হয়নি? কথাটি অপু তার বাবাকে বলেছিল। দেখা হয়নি কারণ রেলগাড়ি আসতে 2 ঘন্টা দেরি ছিল। তুমি কাদের বাড়ি এসেছো খোকা, কথাটি কে কাকে বলেছিল? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপুকে বলেছিল। কোথায় কখন তাসের আড্ডা বসিত? দুপুরবেলায় রানু দিদিদের বাড়িতে তাসের আড্ডা বসত। প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর লিখবে দুপুরবেলায় রানু দিদিদের বাড়িতে তাসের আড্ডা বসত। পরে রয়েছে অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল? অপু তার বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। নাসূচক বাক্য। ফুলবাগানের মোড়ের থেকে বেশি এগিয়ে দেখল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ। নাসূচক বাক্যে। সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। প্রশ্নসূচক বাক্যে। বুড়ো চোখটা কি অন্যদিকে ফিরিয়ে নিল না? বলছে নিচের প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক পৃথক বাক্যে ব্যবহার করো। নাক। সব ব্যাপারে হস্তক্ষেপ। সব ব্যাপারে নাক গলানোর স্বভাব। নাক অঙ্গ। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। নাক অবজ্ঞা প্রকাশ। এর কোনো জিনিসে মন ওঠে না, তার খুব নাক উঁচু স্বভাব। ক্রিয়ার মূলকে বলে সমাপিকা অসমাপিকা ধাতু না প্রত্যয়? উত্তর হবে ধাতু। 6 দাগে রয়েছে পত্র রচনা করো যে কোনো একটি। প্রশ্নের মান 4। প্রথম, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। শ্রদ্ধেয় সম্পাদক সমী বিশু, দৈনিক শুভর, বিরাটি, উত্তর 24 ঘন্টা। বিষয়, হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশব্দ নিবেদন, তোমাদের বাড়ির পাশে যে অঞ্চল রয়েছে সেই অঞ্চল বা সেখানের হসপিটালের নাম লিখবে। আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা, তোমরা যেখানে বাসিন্দা সেখানের নাম লিখবে। আমার বাসস্থলের 500 মিটারের মধ্যে রয়েছে বিরাটি মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষেরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। প্যাচেন্সগুলি লিখবে, আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমার নাম লিখবে আর তোমাদের ঠিকানা লিখবে। নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। শ্রদ্ধেয় সম্পাদক সমী বেশু, সুদিন পত্রিকার ঠিকানা দেবে। বিষয়, গ্রামের কৃষি রক্ষা ও নদীর পাড় রক্ষণাবেক্ষণ। সশ্রদ্ধ নিবেদন। লেখা শুরু করবে। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের অন্তর্গত সপ্তমুখী নদী তীরবর্তী অঞ্চলের মানুষ একাধিকবার বন্যার শিকার হয়েছে। এই অঞ্চলের মানুষজন কৃষিপ্রধান। বৈশ্য কাপালি, বারুইজীবী, সৎচাষী, নমশূদ্র, মুসলমান অধ্যুষিত এই অঞ্চলের মানুষের আর্থিক বুনিয়াদ চাষের ওপর নির্ভরশীল। অথচ প্রতি বছর বহু কৃষিজমি নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে। অতিরিক্ত নদীর কূল ভেসে দুপার ভাসিয়ে দেয়, ফলে চাষের জমি নষ্ট হয়। নদীর পাড় বেঁধে দেওয়ার যে চেষ্টা চলছে তা যথেষ্ট নয়। একমাত্র কংক্রিটের স্থায়ী পাড় তৈরি করা গেলে তবেই চাষের জমি রক্ষা পেতে পারে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অনুগ্রহ করে বিষয়টি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তবেই দরিদ্র চাষিরা স্বস্তি পেতে পারে। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমাদের নাম লিখবে আর তোমরা তোমার ঠিকানা আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।